আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বেশ কিছুদিন বিরতির পর আইন বিষয়ক ধারাবাহিক টিউটোরিয়ালের 12তম পর্বে বার কাউন্সিল এক্সাম এমসিকিউ পার্ট 12 এ সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকের প্রশ্ন 301 থেকে শুরু হবে, যার সিরিয়াল। প্রশ্নটি হচ্ছে, মোকদ্দমা করার অধিকার বিদ্যমান থাকলে বাদী বা বিবাদীর মৃত্যুতে কি হবে? উত্তর হচ্ছে, মোকদ্দমা বাতিল হবে না। অর্থাৎ বাদী বা বিবাদীর মৃত্যুতে যদি মোকদ্দমা চলার বা করার অধিকার বিদ্যমান থাকে তাহলে মোকদ্দমা বাতিল হয়ে যাবে না। পরবর্তী প্রশ্ন, বাদী বা বিবাদীর মৃত্যুর পর নির্দিষ্ট সময়ের মধ্যে আদেশ 22 এর বিধি 1 অনুসারে আবেদন করা না হলে কি হবে? উত্তর, মৃত বিবাদীর বিরুদ্ধে মোকদ্দমাটি বাতিল হবে। সুধী দর্শক মণ্ডলী, চলছে দেওয়ানি কার্যবিধি 1908 এর ধারাবাহিক টিউটোরিয়াল এর 12তম পর্ব। 302 নাম্বার সিরিয়ালের প্রশ্নটি এখন আলোচনা করলাম। বাদী বা বিবাদীর মৃত্যুর পর নির্দিষ্ট সময়ের মধ্যে আদেশ 22 এর বিধি 1 অনুসারে আবেদন করা না হলে কি হবে? উত্তর, মৃত বিবাদীর বিরুদ্ধে মোকদ্দমাটি বাতিল হবে। পরবর্তী প্রশ্ন, শুনানি সমাপ্তি এবং রায় ঘোষণার মধ্যবর্তী, আবার বলছি, শুনানি সমাপ্তি এবং রায় ঘোষণার মধ্যবর্তী সময়ে কোনো পক্ষের মৃত্যু হলে কি হবে? উত্তর, কোনো মোকদ্দমা বাতিল হবে না। নেক্সট কোশ্চেন, কোনো মামলার অ্যাবেটের আদেশ রদের কত দিনের মধ্যে মৃত ব্যক্তির প্রতিনিধি সরাসরি দরখাস্ত করতে পারে? উত্তর, 60 দিনের মধ্যে। অর্থাৎ কোনো ব্যক্তি মারা গেলে মৃত ব্যক্তির প্রতিনিধি সরাসরি দরখাস্ত করতে পারবে 60 দিনের মধ্যে। পরবর্তী প্রশ্ন, মামলার অ্যাবেটের আদেশ সরাসরি বাতিলের জন্য আদালত একজন দরখাস্তকারীকে সর্বোচ্চ কত টাকা পরিশোধের বা খরচের নির্দেশ দিতে পারেন? উত্তর হচ্ছে 3000 টাকা। পরবর্তী প্রশ্ন, আদেশ 22 এর বিধি 11 ক্ষেত্রে বাদী, বিবাদী এবং মোকদ্দমা শব্দগুলি কি নামে অভিহিত? উত্তর, যথাক্রমে উত্তর বিচার প্রার্থী, অর্থাৎ বাদীকে বলা হয় উত্তর বিচার প্রার্থী, বিবাদীকে বলা হয় উত্তরদায়ক এবং মোকদ্দমাকে বলা হয় উত্তর বিচার। নেক্সট কোশ্চেন, কোন ক্ষেত্রে মামলা অ্যাবেট অথবা বিলোপ সাধন হওয়ার কারণ উদ্ভব হতে পারে? উত্তর, প্রতিদ্বন্দ্বী পক্ষের মৃত্যু হলে। অর্থাৎ মামলার অ্যাবেট বা বিলোপ সাধন বা সমাপন হওয়ার কারণ উদ্ভব হতে পারে প্রতিদ্বন্দ্বী পক্ষের মৃত্যু হলে। পরবর্তী প্রশ্ন 308 নম্বর সিরিয়াল, কোনো মোকদ্দমায় সাংবিধানিক আইনের ব্যাখ্যা সম্পর্কিত প্রশ্ন জড়িত থাকলে এবং প্রশ্নটি সরকারের সঙ্গে সংশ্লিষ্ট হলে আদালত মোকদ্দমা নিষ্পত্তি করার পূর্বে অবশ্যই কাকে নোটিশ দিবে? উত্তর, সরকারের অ্যাটর্নি জেনারেলকে। অর্থাৎ সোজাসাপটা উত্তর, বিষয়টি যেহেতু সরকারের সঙ্গে সংশ্লিষ্ট, এখানে উল্লেখ করা আছে যে সরকারের সঙ্গে সংশ্লিষ্ট, সুতরাং সরকারের যিনি অ্যাটর্নি জেনারেল থাকেন তাকে নোটিশ দিয়ে নিতে হবে। পরবর্তী প্রশ্ন, কোনো মোকদ্দমায় সাংবিধানিক আইনের ব্যাখ্যা সম্পর্কিত প্রশ্ন জড়িত থাকলে কখন আদালত সরকারকে বাদী হিসাবে সংযোজন করার আদেশ দিতে পারেন? উত্তর, উক্ত প্রশ্নটি সন্তোষজনক নিষ্পত্তির জন্য অনুরূপ সংযোজন প্রয়োজন হলে। নেক্সট কোশ্চেন, সরকারকে বিবাদী হিসাবে যুক্ত করা হলে কি করতে হবে? উত্তর, অ্যাটর্নি জেনারেল বা সরকার খরচের জন্য দায়ী হবে না। প্রশ্ন হচ্ছে, সরকারকে বিবাদী হিসাবে যুক্ত করা হলে কি হবে? উত্তর হচ্ছে, অ্যাটর্নি জেনারেল বা সরকার খরচের জন্য দায়ী হবে না। নেক্সট কোশ্চেন, কোনো মোকদ্দমায়
সাংবিধানিক আইনের ব্যাখ্যা সম্পর্কিত প্রশ্ন জড়িত থাকলে আপিলের ক্ষেত্রে বিবাদী এবং মোকদ্দমা বলতে কি বুঝাবে? উত্তর, উত্তরদায়ক বলতে আপিল, অর্থাৎ উত্তরদায়ক বলতে আপিল। নেক্সট কোশ্চেন, রায় এবং ডিক্রি কত ধারায়? উত্তর হচ্ছে ধারা 33, আদেশ 20। রায় এবং ডিক্রি ধারা 33 এবং আদেশ 20-এ আছে। পরবর্তী প্রশ্ন, ডিক্রি কি? উত্তর, আদালত কর্তৃক আনুষ্ঠানিকভাবে প্রচারিত এমন কোন সিদ্ধান্তকে বোঝায় যা তর্কিত বিষয়ে পক্ষসমূহের অধিকার চূড়ান্তভাবে নির্ধারণ করে। ডিক্রির বেলায় শুধু দর্শক মণ্ডলী মনে রাখতে হবে যে অধিকার পক্ষসমূহের অধিকার চূড়ান্তভাবে নির্ধারণ করে। এখানে ডিক্রি এবং পরবর্তী প্রশ্নটি হচ্ছে রায় কি? রায় এবং আদেশের মধ্যে একটু রায় এবং ডিক্রি এর মধ্যে একটু পার্থক্য আছে, মৌলিক পার্থক্য, যেটি হচ্ছে পক্ষসমূহের অধিকার ডিক্রিতে চূড়ান্তভাবে নির্ধারিত হয়, রায়ে চূড়ান্তভাবে অধিকার নির্ণীত হয় না। রায় কি? ডিক্রি বা আদেশের ভিত্তিসমূহের বর্ণনাকে রায় বলে। ডিক্রি এবং আদেশের সংজ্ঞার মধ্যে একটু পার্থক্য আছে। সেটি হচ্ছে ডিক্রির ক্ষেত্রে পক্ষসমূহের অধিকার চূড়ান্তভাবে নির্ধারণ করে, আর আদেশের ক্ষেত্রে চূড়ান্তভাবে নির্ধারিত হয় না। আর এখানে হচ্ছে রায় হচ্ছে কি? ডিক্রি বা আদেশের ভিত্তিসমূহের বর্ণনাকে রায় বলে। পরবর্তী প্রশ্ন, মোকদ্দমার শুনানি সমাপ্ত হওয়ার পর কত দিনের মধ্যে আদালত প্রকাশ্য আদালতে রায় ঘোষণা করবেন? অনূর্ধ্ব 7 দিন। অর্থাৎ মামলার চূড়ান্ত শুনানি সমাপ্ত হওয়ার পর 7 দিনের মধ্যে আদালত অবশ্যই রায় ঘোষণা করবেন। পরবর্তী প্রশ্ন, রায় ঘোষণার তারিখ হতে কতদিনের মধ্যে ডিক্রি প্রণয়ন করতে হবে? রায় ঘোষণার কতদিনের মধ্যে? উত্তর হচ্ছে অনূর্ধ্ব 7 দিন। অর্থাৎ অনূর্ধ্ব 7 দিনের মধ্যে রায় ঘোষণার তারিখ হতে 7 দিনের মধ্যে ডিক্রি প্রণয়ন করতে হবে। পরবর্তী প্রশ্ন, প্রকাশ্য আদালতে রায় ঘোষণার পর কিভাবে সংশোধন করা যায়? উত্তর, 152 ধারায় রিভিউ ব্যতীত সংশোধন বা সংযোজন করা যায় না। অর্থাৎ প্রকাশ্য আদালতে যখন রায় ঘোষণা করা হয়ে যায়, তারপরে 152 ধারায় রিভিউ করা যায়। এই রিভিউ করা ছাড়া আর কোনো সংশোধন বা সংযোজন করা যায় না। পরবর্তী প্রশ্ন, মোকদ্দমার বিষয়বস্তু স্থাবর সম্পত্তি হলে ডিক্রিতে কি বর্ণনা থাকবে? উত্তর, সম্পত্তি শনাক্তের জন্য পর্যাপ্ত বর্ণনা এবং উক্ত সম্পদের চৌহদ্দি বা সেটেলমেন্ট রেকর্ডার বা জরিপের শনাক্ত সংখ্যা। পরবর্তী প্রশ্ন, মোকদ্দমার বিষয়বস্তু অস্থাবর সম্পত্তি হলে এবং উহা অর্পণ সম্ভব না হলে কি হবে? উত্তর, বিকল্পভাবে প্রদেয় টাকার পরিমাণ ডিক্রিতে বর্ণনা থাকবে। পরবর্তী প্রশ্ন, ডিক্রি জারি কত ধারায়? উত্তর, ধারা 38 থেকে 48 এবং আদেশ হচ্ছে 21। অর্থাৎ ডিক্রি জারি সম্পর্কে দেওয়ানি কার্যবিধি 1908-এর ধারা 38 থেকে 48-এর মধ্যে বর্ণনা রয়েছে এবং আদেশ 21-এ রয়েছে। পরবর্তী প্রশ্ন, ডিক্রি জারি কি? উত্তর, দেওয়ানি মোকদ্দমায় প্রচারিত ডিক্রিকে কার্যকর করার কার্যক্রমকে ডিক্রি জারি বলে। আবার বলছি, ডিক্রি জারি কি? উত্তর, দেওয়ানি মোকদ্দমায় প্রচারিত ডিক্রিকে কার্যকর করার কার্যক্রমকে ডিক্রি জারি বলে। পরবর্তী প্রশ্ন, কোন আদালত ডিক্রি জারি করেন? উত্তর, মূল আদালত। এখানে আরেকটি কথা বলা আছে, আপিল হলেও মূল আদালত। অর্থাৎ ডিক্রি জারি করেন মূল আদালত, যেই আদালত ডিক্রি প্রকাশ করেন সেই আদালত ডিক্রি জারি করেন। এই মামলাটি যদি আপিল আদালতে আপিলও হয়ে থাকে, তবুও ডিক্রি জারি করবেন
মূল আদালত, অর্থাৎ যে আদালত থেকে ডিক্রিটি প্রকাশিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ডিক্রিদার কিভাবে ডিক্রি জারির আবেদন করবেন? উত্তর, নির্ধারিত ফর্মে। অর্থাৎ ডিক্রি জারির জন্য নির্ধারিত একটি ফর্ম আছে, প্রেসক্রাইবড একটি ফর্ম আছে, সেই ফর্মের মাধ্যমে ডিক্রি জারির আবেদন করতে হবে। নেক্সট কোশ্চেন, ডিক্রিদার বা ডিক্রি হোল্ডার কে? উত্তর, যে ব্যক্তির অনুকূলে ডিক্রি মঞ্জুর করা হয় তাকে ডিক্রিদার বলে। অর্থাৎ একটি ডিক্রি আদালতে প্রকাশিত হলে সেই ডিক্রিটি যার পক্ষে হবে তাকে বাংলায় বলা হবে ডিক্রিদার, বা ইংলিশে বলা হবে ডিক্রি হোল্ডার। পরবর্তী প্রশ্ন, দেনাদার বা দায়িক বা জাজমেন্ট ডেটার কে? উত্তর, যে ব্যক্তির বিরুদ্ধে ডিক্রি মঞ্জুর করা হয় তাকে দেনাদার বা দায়িক বা জাজমেন্ট ডেটার বলা হয়। সুতরাং ডিক্রি প্রকাশিত হলে যার পক্ষে প্রকাশ হয় তাকে বলা হয় ডিক্রি হোল্ডার বা ডিক্রিদার, এবং যার বিরুদ্ধে ডিক্রি মঞ্জুর হয় তাকে বলা হয় দেনাদার বা দায়িক বা জাজমেন্ট ডেটার। দর্শক মণ্ডলী, আজ আলোচনা এ পর্যন্তই। কথা হবে পরবর্তী আলোচনায়। ভালো থাকবেন সবাই, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।